তোর মাকে সুস্থ স্বাভাবিক দেখে আব্বু যে হার্ট ফিল করে নাই এটাই ভাগ্য। সেটাই তো বলছি আমি। তোর হাসি পাচ্ছে, এদিকে আমার কান্না আসছে। এত ভয়ের কিছু নাই। আমি আম্মুকে ম্যানেজ করে ফেলেছি। বলেছি আমি কক্সবাজার ট্যুরে আসছি সব ফ্রেন্ডদের নিয়ে। আম্মা হয়তো একটু গ্যাস যাবে, পরে মাপও করে দিবে। তুইও এখন আঙ্কেলকে ফোন দিয়ে এটা বল আর মাপ চা। আঙ্কেল তো ঠান্ডা মেজাজের মানুষ, মাপ করে দিবে। খুব সবের কথা বলেছিস বোন, কিন্তু আমার বাবা এত সহজ সরল না। উনি আমাকে একটু আগেই ফোন দিয়েছিল, বলছিল তোদের বাসার বারান্দায় আসতে, আমাকে নাকি দেখবে। এবার বুঝতে পারছি কেন বলছে। ও রে, আঙ্কেলের তো ব্যাপক বুদ্ধি। ওইদিকে আম্মুর কাছে আমার খবর জেনে নিয়ে আর এইদিকে তোকেও বাজিয়ে দেখছে। কিন্তু আমি তো ফেঁসে গেছি, একটু আগে আব্বুকে বানিয়ে বানিয়ে কত মিথ্যা বললাম। এবার আমার কি হবে রে দোস্ত? আরে প্যারা নেই, নাকে তেল দিয়ে ঘুমা। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবানে। কিন্তু কাহিনী তো সেই একই, আমি আব্বুকে মিথ্যে বলেছি। তো সেটাই তো, তুই আসলেই বলেছিস। অন্তত অনেক স্যারের বিষয়টা ধামাচাপা পড়লে এটাই নিয়ে শুকরিয়া আদায় কর। হ্যাঁ সেটাই। আর আমার কি কপাল দেখ, জীবনে প্রথমবার মাত্র আব্বুর সাথে মিথ্যা বললাম, আর প্রথমেই হাতে নাতে ধরা। ধুর, এখন আব্বুর কোনো কথাই আমার বিশ্বাস করবে না। থাক বাদ দে, কি আর করার। আর আমরা কিন্তু সকালে উঠেই রওনা দিব। তারপর দুজন একসাথে গিয়ে আঙ্কেলের কাছে মাপ চেয়ে আসবো। আঙ্কেল মাপ করে দিবে, চিন্তা করিস না। তুই কখন ফিরবি অন্ত? আজকে রাতে আমি ফিরবো না রে, আলভির সাথে একটা জায়গায় এসেছি। রাতটা এখানেই কাটাবো। তুই অনেক স্যারের সাথে এনজয় কর না। রাখছি, বাই, সকালে দেখা হবে। অন্তরা লাইন কেটে দিল। নোরা হতভম্ব চিন্তাগ্রস্ত মুখে অনিকের দিকে তাকিয়ে বলল, অন্তরা রাতে ফিরবে না। এটা আমি আগেই বুঝেছিলাম। এখন বলো কি হয়েছে? নোরা অসহায় মুখে অনিককে সব বুঝিয়ে বলল। অনেক রাগান্বিত স্বরে বলল, আমি আগেই তোমাকে সাবধান করেছিলাম নোরা, এখন ঝামেলা হলো তো। অনিকের ধমকে নোরা হালকা ভেবাচাকা খেয়ে গেল। মাথা নত করে বলল, সরি। থাক বাদ দাও, এখন সলিউশন কি বলো? আমাদের কাল সকালেই ফিরে যেতে হবে। আপনারা যেতে না চাইলে থাকুন, আমি আর অন্তরা চলে যেতে পারবো। পাগল, আমি তোমাদের একা ছাড়বো? এত রিস্ক নেওয়ার দরকার নেই। এখানে না এলে তো আমার জীবনের বেস্ট মুহূর্তগুলোই মিস করে যেতাম। যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এখন আবার মন খারাপ। কেন? কাল এখান থেকে চলে যাচ্ছি যে, তাই। কাল থেকে তো আবার সব আগের মতো হয়ে যাবে, যখন তখন আপনাকে আর দেখতে পারবো না। আবার আগের মতো দিনে মাত্র একবার দেখা, তাও লুকিয়ে লুকিয়ে। এই সময়গুলোকে খুব মিস করব, আপনাকে খুব মিস করব। এসব বলতে বলতে অনিকের বুকে মাথা রাখলো নোরা। অনিক ওর মাথায় হাত বুলিয়ে বলল, এই জন্যই বলেছিলাম চলো বিয়েটা করে ফেলি, তারপর সেখানেই সেটেল হয়ে যাই। ঢাকা ফিরে যাওয়ার দরকার নেই। কিন্তু তুমি তো রাজি হও না। ধ্যাত, ইয়ার্কি করবেন না তো। বললো তোমাকে আমিও খুব মিস করব নোরা। এখন শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি পাশের রুমে সাব্বির ভাইদের সাথে যাচ্ছি। না, ওই এক রুমে এত মানুষ কি করে থাকবেন, দরকার নেই। আপনি এখানে সোফায় শুয়ে পড়ুন না, কত বড় সোফা। আমাকে রুমে রেখে তুমি ঘুমাতে পারবে তো? ভয় লাগবে না? না, লাগবে না। আচ্ছা, কি দরকার আজ রাতটা ঘুমানোর? চলুন না আমরা বসে গল্প করি। নোরার ভেজা চুল থেকে মিষ্টি গন্ধ আসে। মায়াবী মুখটা কি স্নিগ্ধ। ক্রমশ ঘোর আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটা। যতক্ষণ কাছে থাকবে ততক্ষণই বিপদ। অনেক তাকে দূর করার জন্য বলল, না, ঘুমাতে হবে, না হলে সকালে উঠে জার্নি করতে পারবে না। এখন যাও ঘুমাও গিয়ে, আমাকেও ঘুমাতে দাও। অনেক উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। নোরা কিছুক্ষণ বসে থেকে সেও চলে গেল ঘুমাতে। সকালে সবাই সিলেট থেকে বাস ধরে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছানোর পর নোরা আর অন্তরা দুজন মিলেই আনিস সাহেবের কাছে ক্ষমা চাইল। অন্তরা বলল, সরি, নোরার কোনো দোষ নাই, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম। তোমাদের মিথ্যে বলাটা উচিত হয়নি। ট্যুরে যাওয়ার বিষয়টা আমাকে জানালেই হতো, আমি কি অনুমতি দিতাম না? এত বড় একটা মিথ্যা সাজানোর কি দরকার ছিল? সরি আব্বু। এবারের মতো মাফ করলাম, আর কখনো এমন না হয় যেন। তারপর অন্তরার বাড়িতে গিয়েও একই কাজ। নোরা বলল, সরি আন্টি, অন্তরার দোষ নেই, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম। অন্তরার মা দুজনকেই ক্ষমা করলেন, তবে তিনিও সাবধান করলেন আর কখনো যাতে এমন না হয়। দুই বান্ধবী নিজেদের পরিকল্পনা সফল করতে পেরে গর্বিত। একসাথে বসলো গল্প করতে। 3 দিন 2 রাতের ট্যুরে কে কি মজা করলো, কেমন করে কাটালো সেই গল্প। নোরা অন্তরাকে ওদের ঘোরাঘুরির সব ঘটনা বলল। অন্তরা বলল, ওয়াও, তোরা এত মজা করেছিস। এই 2 দিন আমার লাইফের বেস্ট 2 দিন ছিল, আমি কখনো ভুলবো না। তোরা কি করেছিস, কোথায় কোথায় ঘুরেছিস?
আমরা তো তেমন ঘোরাঘুরিই করিনি। আলভি আমাকে অন্য আর একটা রিসোর্টে নিয়ে গেছিল। কি বলছিস, তোরা আলাদা আরেকটা রিসোর্টে ছিলি? খুব নিরিবিলি আর এক্সপেন্সিভ সেই রিসর্ট, তাই মাত্র একটা রাতই এফোর্ড করতে পেরেছে আলভি, কিন্তু সেই রাতটাও আমার লাইফের বেস্ট রাত ছিল। সারা রাত কি করেছিস শুনি? বলা যাবে না। নোরা আর ঘাটালো না ব্যাপারটা। সে যা আশঙ্কা করেছে তা যেন না হয়। সবকিছু ভালোই চলছিল। অনেক নোরার প্রেম কাহিনীও আগের গতিতে এগিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে নোরার অ্যাডমিশন টেস্টের সময় চলে এলো, কিন্তু নোরা পড়াশোনা নিয়ে মোটেও সিরিয়াস হচ্ছে না। মেডিকেলের অ্যাডমিশন টেস্ট তার একদম ভালো হয়নি। এখন সামনে ডাবি আর বুয়েটের এক্সাম। দিন রাত এক করে পড়াশোনা করছে নোরা। অনেক সিদ্ধান্ত নিয়েছে সে নোরাকে বাসায় এসে পড়াবে। বুয়েটে চান্স পেয়ে গেলে নোরা হবে তার জুনিয়র, তাই সে খুব ডেডিকেশনের সাথে নোরাকে পড়াতে চাইছে। লীরা আর আনিস সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল নোরা। আনিস সাহেব মেয়ের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে খুশি হলেন। তাছাড়া বুয়েটের মতো প্রতিষ্ঠানের ছাত্র এত অল্প বেতনে বাসায় এসে পড়াতে চাইবে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। যে শোনে সে অবাক হয়। আনিস সাহেব মত দিয়ে দিলেন। অনেক এখন নিয়মিত নোরাদের বাসায় যাতায়াত করে। 2-3 ঘন্টা সময় তার নোরার সাথেই কেটে যায়। দিনগুলো স্বপ্নের মতোই অতিবাহিত হচ্ছিল, কিন্তু জীবন কখনো স্বপ্নের মতো সুন্দর হয় না। শান্তভাবে বয়ে চলা নদীর পানিতেও দমকা বাতাস এসে ছন্দপতন ঘটায়। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। রাত তখন প্রায় 12টা বাজছে। নোরা বিছানায় মাত্র শুয়েছে। অমনি অন্তরার ফোন। হ্যালো নোরা। দোষ, সর্বনাশ হয়ে গেছে, আমার ব্রেকআপ হয়ে গেছে। মানে কি, আলভির সাথে? হুম। কবে, কখন, কিভাবে? আর ব্রেকআপের কারণ কি? জানি না, ও ইদানিং খুব ইগনোর করছে বুঝছিস। কথায় কথায় খারাপ বিহেভিয়ার করতো, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এমনকি বাংলা ভাষায় গালি দিত। আর কত সহ্য করব বল। পরে রাগের মাথায় আমিও একটা গালি দিয়ে ফেলেছি। তারপর বলে ব্রেকআপ। আমার নাম্বারটাও ব্লক লিস্টে দিয়েছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। অন্য নাম্বার দিয়েও ফোন করলেও ধরে না, আমার ভয়েস শুনলে কেটে দেয়। এখন কি হবে আমার দোষ? শোন অন্ত, আলভিকে আমার থেকে ভালো তুই চিনিস। ও যে এমন একটা কাজ করবে সেটা তুই ভালোভাবেই জানতিস। তো এই সিচুয়েশনটার জন্য তোর প্রস্তুত থাকা উচিত ছিল। এখন ন্যাকা কান্না কেঁদে তো লাভ নেই। হ্যাঁ আমি জানতাম, কিন্তু এবার যে ও ব্রেকআপ করবে আমি সত্যিই ভাবিনি। আমরা তো অনেক বেশি ক্লোজ হয়ে গেছিলাম, এখনো কিভাবে ব্রেকআপ করতে পারে বল? আমি ওকে ছাড়া জীবনেও থাকতে পারবো না, পাগল হয়ে যাব। অনেক ক্লোজ হয়ে গিয়েছিস বলতে ফিজিক্যাল কিছু করিসনি তো? অন্তরের কান্নার বেগ বেড়ে গেল। নোরা যা বোঝার বুঝে গেছে। সে বলল, কবে হয়েছে এসব, আমাকে বলিসনি কেন? তোকে বললে তুই আমাকে আস্ত রাখতি। হয়েছে তো, এবার মর। আমাকে ফোন করেছিস কেন? প্লিজ এমন বলিস না। আমি কি করব বল? ও আমার কাছে চাইলে আমি না করতে পারতাম না। থাম থাম, আমার কাছে কেঁদে কি হবে? ঘটনা যা ঘটানোর ঘটিয়ে ফেলেছিস। আগে থেকে আমাকে সব জানালে এমন কিছু হতে দিতাম না আমি। আর তুই কি বোকা অন্ত, কি করে পারলি এত বড় রিস্ক নিতে? আলভি যে তোকে ছেড়ে চলে যাবে এটা তুই জানতি না? জানিস তো, আবারও ভয় লাগতো যদি ওর কথা না শুনলে আমাকে ছেড়ে চলে যায়। তখন চলে গেলেই ভালো হতো, কিন্তু এখন যে তোর জীবনটা মরুভূমি বানিয়ে চলে গেল, এখন কি করবি তুই? মানুষের বেলায় শুধু ভাষণ দেওয়া যায়, আমার জায়গা তুই থাকলে কি করতি? অনেক স্যার যদি তোর কাছে তোকে চাইতো, তুই না করতে পারতিস? সত্যি করে বলতো। উনি এরকম কখনোই চাইতেন না, আর যদি চাইতেন তাহলে তখনই আমি ওনার ওপর থেকে বিশ্বাস হারাতাম। তোর মতো বোকা আমি কোনোদিন করতাম না। অন্তরা আর কিছু বলল না, শুধু কাঁদছে। নোরা বলল, আচ্ছা শোন, টেনশন করিস না, আমি দেখছি কিছু করা যায় কিনা। এই আলভিকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, দেখিস। আচ্ছা, তোদের ব্রেকআপ কবে হয়েছে? ইগনোর তো অনেক দিন ধরেই করছিল, আজকে সন্ধ্যায় একদম ক্লিয়ারই ব্রেকআপ করলো। আচ্ছা তাহলে শোন, তোকে একটা আইডিয়া দিই। তুই ওদের বাড়ির ঠিকানা জানিস না? না, জানি না তো। আচ্ছা, অনিক স্যারের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তোকে মেসেজ করে দিব নে, সেটা সমস্যা নেই। তুই খালি শোন তুই কি করবি। নোরা অন্তরাকে সব প্ল্যান বুঝিয়ে দিল। অন্তরা বলল, যদি এতেও কাজ না হয়? না হলে আর কি করার, কোর্ট কাছারি করতে হবে, পুলিশের ঝামেলায় জড়াতে হবে, ডিরেক্ট মামলা করে দিবি, কোনো ছাড় নেই। দোষ, এটা আমার বাসায় জানাজানি হলে কিন্তু আমি শেষ। তুই আগেই কেন ভয় পাচ্ছিস? এইটা বোঝ, তুই নিজে অলরেডি ফেসে গেছিস। এখন আলভিকে ফাঁসাতে হবে। হুম।
ঠিক আছে, এখন তাহলে নিশ্চিন্তে ঘুমা আর মাথায় ছকটা সাজিয়ে ফেল কিভাবে কি করবি। আমি অনেক স্যারের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তোকে মেসেজে পাঠাচ্ছি। গুড নাইট। ওকে, গুড নাইট। অন্তরা এর পরের দিন বাক্সপত্র গুছিয়ে আলভিদের বাড়ি চলে গেল। অন্তরা আলভিদের বাসার দরজায় নক করেছে। দরজা খুললেন আলভির মা আফিয়া খানম। অন্তরার চোখ মুখে কান্নার ছাপ, চোখ নাক ফুলে লাল হয়ে দেখাচ্ছে। হাতে লাগেজ ব্যাগ, ওড়না দিয়ে ক্রমাগত চোখ মুখ মুছছে আর কাঁদছে মেয়েটা। বিধ্বস্ত অপরিচিত মেয়েটিকে দেখে আফিয়া খানে ঘাবড়ালেন, হকচকিয়ে বললেন, কে তুমি? কাকে চাই? আলভি বাসায় আসছে? না, আলভি তো বাসায় নাই। তুমি আলভির কে হও? আপনি কি আন্টি, মানে আলভির মা? হ্যাঁ, কিন্তু তুমি কে আর কাঁদছো কেন এভাবে? অন্তরা শুরু করলো চূড়ান্ত নাটক। কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ল। আফিয়া আরো অবাক হলেন। হুট করে একটা অচেনা মেয়ে এসে তার বাড়ির দরজার সামনে বসে এইভাবে কাঁদছে কেন? মনে তো হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। আফিয়া কিছুটা আন্দাজ করতে পারলেন। অন্তরাকে বসা থেকে উঠিয়ে বললেন, আচ্ছা, তুমি আগে ভেতরে এসো, তারপর শুনছি কি হয়েছে। অন্তরা এক কথায় ভেতরে ঢুকে গেল। মনে হচ্ছে ভেতরে আসতে বলায় মেয়েটা খুশি হয়েছে। ভেতরে ঢুকে দেখলো জুতা পরে চলে এসেছে, তাই আবার বাইরে গিয়ে জুতাগুলো খুললো। লাগেজটা নিয়ে ভেতরে ঢুকে সোফায় বসে গেল। আফিয়া দরজা লাগিয়ে অন্তরার পাশে বসলেন। অবাক হয়ে তিনি দেখছে মেয়েটিকে। অন্তরা নাক মুছতে মুছতে বলল, আমি অন্তরা। আচ্ছা অন্তরা, এবার বলো কি হয়েছে তোমার? আমার ছেলে কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? আন্টি, ওর সাথে আমার পুরো 3 বছরের সম্পর্ক। মাঝে একবার ব্রেকআপও হয়েছিল, তাও কার জন্য জানেন? আপনার প্রবাসী বড় ছেলের গার্লফ্রেন্ডের জন্য। আমার বড় ছেলে মানে আবির? হ্যাঁ, ওই আবির ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কি জানো নাম? আদ্রিতা না ফাদ্রিতা জানি। আদ্রিতা? হ্যাঁ, ওই মেয়েটা আমাকে এত অপমান করেছে আন্টি, আমি আপনাকে কি বলবো। আপনি আমার মায়ের মতো, মায়ের কাছে এসব কিভাবে বলি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওই মেয়ের মুখ তো মুখ নয়, পচা নর্দমা, চরিত্র ভীষণ বাজে। ওর সাথে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। আমরাই ভেঙে দিয়েছিলাম। সে আরো 2 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমি তখনকার কথাই বলছি আন্টি। আর আগে আলবির সাথে আমার রিলেশন ছিল, ওই আপুটার জন্যই সেই রিলেশন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তারপর আবার আমাদের সম্পর্ক কিভাবে প্যাচ আপ হয়েছিল জানেন? 26শে অক্টোবর আলবি পাহাড়ে টিপে গেল না, সীতাকুণ্ডে? হ্যাঁ, ওইখানে আমিও গেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। আপনার ছেলে খাদে পড়ে যাচ্ছিল, ওই খাদ থেকে আমি ওকে টেনে তুলি, কিন্তু উপকারীকে বাঘে খাই, একটা প্রবাদ আছে না? আপনার ছেলেও হলো সেই বাঘ। আমি ওকে খাদ থেকে টেনে তুললাম, ওর জীবন বাঁচালাম, আর ও এখন আমাকেই ছেড়ে চলে গেছে। অন্তরা আবার কাঁদতে শুরু করলো, চোখে হাত দিয়ে কান্না। আফিয়া পড়ে গেলেন মহা মুশকিলে। এই মেয়ে কথা বলে কম, কাঁদে বেশি। একে কিভাবে সামলাবেন? উনি অন্তরার মাথায় হাত রেখে বললেন, আহারে, কি করেছে আমার কুলাঙ্গারটা তোমার সাথে? প্রথমে আমার সাথে নাটক করেছিল, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। এখন আমি আমি মা, তুমি নির্দ্বিধায় বলো কি হয়েছে। কিভাবে আপনাকে বলি কথাটা আন্টি? আপনি আমার মায়ের বয়সী। আহা, বলোই না, কি কথা? আমি 2 মাসের প্রেগনেন্ট। কি বলো? হরমজাদা এত বড় ঘটনা ঘটাই ফেলেছে? শুধু তাই না আন্টি, এখন আমার সাথে ব্রেকআপ করতে চাইও। আর দাঁড়ান, দেখাই আপনাকে। অন্তরা হ্যান্ডব্যাগ থেকে এক পাতা ট্যাবলেট বের করলো, বলল, এই যে দেখেন আন্টি, এগুলো আমাকে কিনে দিয়ে বলে কি না অ্যাবর্শন করে ফেলতে। অন্তরা কাঁদছে, জোরে জোরে কাঁদছে। আফিয়া বিস্ফোরিত চোখে অন্তরার হাত থেকে ট্যাবলেটের পাতাটা নিলেন। তার এসব দেখে মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। অন্তরা কান্না বজায় রেখে বলল, আপনি বলেন আন্টি, একটা বাচ্চা নষ্ট করে কত বড় অন্যায়। আমি ওকে জন্ম দিতে পারবো না, কিন্তু তাই বলে মেরে ফেলবো? আমি কি এতই পাষাণ? আপনিও তো মা, আপনি বলেন কোনো মা কি পারেন তার সন্তানকে মেরে ফেলতে? আফিয়া জবাব দিলেন না, তিনি রীতিমতো বাকরুদ্ধ। অন্তরা বলতে লাগলো, আমার বাসায় এই কথা জানলে এই বাচ্চার সাথে সাথে আমাকেও জ্যান্ত কবর দিয়ে ফেলবে। এইদিকে আপনার ছেলে আমার ফোনও ধরছে না, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। এখন আপনি এর বিহিত করুন আন্টি, আপনিই আমার শেষ ভরসা। না হয় আমি ভারী কলসি বেঁধে পানিতে ডুব দিয়ে মরবো, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। ছি ছি, এসব কথা বলে না মা।
তুমি একদম ঠিক করেছো আমাকে এসব জানিয়ে। এবার শুধু দেখো আমি কি করি। তুমি ওঠো মা, অনেক কান্নাকাটি করেছো। আর না, চলো চোখ মোছো। আন্টি, বাসায় আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব বলেন?